আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। সরকার কিংবা রাজনৈতিক দল কেউই দেশের অর্থনীতি নিয়ে ভাবছে না বলে অভিযোগ করেছে শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই। সংগঠনটি বলছে আইএমএফ এর পরামর্শে একের পর এক সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলছে। শনিবার তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম পারভেজ। বলেন, রাজনৈতিক সরকার ছাড়া স্থিতিশীলতা ফিরবে না দেশে। শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় অন্তর্বর্তী সরকার। একদিকে রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি, অন্যদিকে অর্থ পাচার বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, সুদের হার বৃদ্ধি, শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো, জ্বালানির দাম বাড়ানোর মতো সিদ্ধান্তে চাপ বাড়ছে শিল্প খাতে। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, বাস্তবতা বিবেচনা না করে ঋণদাতা সংস্থা আইএমএফ এর পরামর্শে এসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার, যার মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষতি দেখছেন তারা। আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আমরা আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি। আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট এফেক্ট হবে। উদ্যোক্তারা বলছেন, বর্তমান সরকার কিংবা রাজনৈতিক দলগুলো অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের পুনরুদ্ধারে গুরুত্ব দিচ্ছে না। রাজনৈতিক সরকার ছাড়া অর্থনীতিতে স্বস্তি ফিরবে না বলেও মনে করছেন তারা। অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু প্রায়োরিটি পাচ্ছে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। আমরা কিন্তু রাজনৈতিক দলদেরকেও কিন্তু দেখছি, দে আর নট বিন কনসার্নড অ্যাবাউট ইকোনমি। তারাও কিন্তু একজন আরেকজনের সাথে খালি আমরা দৌড়ঝাঁপি দেখছি, কিন্তু ইকোনমি নিয়ে নো ওয়ান ইজ কনসার্ন। উইদাউট ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও কিন্তু দেশের স্বস্তি আসবে না। বিসিআই মনে করে 2026 সালে এলডিসি উত্তোলন করলে তৈরি পোশাক সহ রপ্তানি খাতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তাই উত্তোলন প্রক্রিয়া 3 বছর পেছানোর দাবি সংগঠনটির। যদি গ্রাজুয়েশন হয়ে যায়, এই সেক্টরটা কিন্তু ধাক্কা খাবে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। অন্য যে কোনো সংস্কারের চেয়ে অর্থনৈতিক সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ বাড়াতে সরকার চেষ্টা করছে, তবে জোর করে অযৌক্তিকভাবে তা আদায় করা সম্ভব নয়। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা আরও বলেছেন, এটি নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। জোর করে কিন্তু সব কাছে কাজে আদায় করে নিজেই নিজের নিষ্ঠায়, সচেষ্টায়, আর সর্বোপরি মানুষের জন্য, দেশের জন্য, আবার দেশটাকে আরো সমৃদ্ধশালী করতে হবে। যত দ্রুত, সময় কিন্তু বেশি নেই, কারণ এটা প্রতিযোগিতার যুগ, অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে, তাই প্রতিযোগিতার যুগ কিন্তু আপনার সহায়তা প্রয়োজন। দর্শক, আমরা অর্থ উপদেষ্টার বক্তব্য শুনছিলাম। এর আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে গতকাল বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলা হয়েছে যে অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার কিংবা রাজনৈতিক দল কেউ আসলে সেভাবে নজর দিচ্ছে না, এবং এর বাইরে যেটি বলতে চাচ্ছেন তারা যে আইএমএফ এর পরামর্শে যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো আসলে অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতির কারণ হচ্ছে, ব্যবসায়ীদের উপর চাপ বাড়াচ্ছে। এই মুহূর্তে আসলে সরকারের আসলে করণীয় কি, যেখানে অর্থ উপদেষ্টা বলছেন যে এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই সবচেয়ে জরুরি, আসলে কোন ধরনের সংস্কার করা দরকার এবং বিশেষ করে ব্যবসায়ীদের আস্থায় আনার জন্য, বিনিয়োগ বাড়ানোর জন্য কি করা প্রয়োজন, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনৈতিক উত্তরণে নজর কম সরকারের। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। আমি স্বাগত জানাচ্ছি মোস্তাফিজুর রহমান আপনাকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শক শ্রোতা যারা নিউজ 24 দেখছেন তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। জি,
আমি আসলে শুরুতেই যেটি জানতে চাইবো যে ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, যেহেতু ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি যদি ক্ষতির মুখে পড়ে আসলে পুরো দেশে অস্থিরতা তৈরি হবে, এবং গত 6-7 মাসের যে ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে সেখানে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গাটাতে এই মুহূর্তে আসলে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং যে ধরনের পলিসিগুলো নেওয়া হচ্ছে সেইগুলোকে আপনি কি যৌক্তিক মনে করেন কিনা? এর মধ্যে আমরা প্রতিবেদনও দেখছিলাম গতকাল বিসিআর পক্ষ থেকে, না এক ধরনের অবজারভেশন দেওয়া হচ্ছে, না বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সেই জায়গাটাতে আপনি একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টা। ধন্যবাদ। দেখুন, আমি বা যে কেউ কি যদি জিজ্ঞেস করেন, প্রথমে জানবে যে আমাদের অর্থনীতির উন্নয়নের যে জায়গাটা, সেটা দেখতে গেলে প্রথমে দেখতে হবে জিডিপি প্রবৃদ্ধি কতটুকু হয়েছে, যেটা বিনিয়োগের মাধ্যমে আসে। সেটা কিন্তু সুস্পষ্ট যে আমাদের এই অল্প সময়ের অর্থনীতিতে যে পরিবর্তন যেটা হয়েছে, এরপরে এখানে বিনিয়োগ কিন্তু আমাদের হয় নাই বললেই চলে। বিনিয়োগ যদি না হয় তাহলে এর সাথে কর্মসংস্থান হবে না, দারিদ্র্য বেড়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, বাজারে ইনফ্লেশন হবে, লোকাল প্রোডাকশন কম হবে। এগুলো নানাবিধ বিষয় কিন্তু বিনিয়োগের সাথে সম্পর্কিত, এবং বিনিয়োগকারী দেখবে যে তার বিনিয়োগটা কতখানি নিরাপদ। সেই নিরাপত্তার জায়গা, সরকারের আস্থার জায়গা নিয়ে আসতে হবে, যেটা চলমান রয়েছে। আর যদি আপনি বলেন যে সম্প্রতিকালে যে আমাদের ভ্যাট বাড়ানো হচ্ছে, বিভিন্ন ট্যাক্সেশনের যে পরিবর্তন আনা হচ্ছে, এগুলো যদি আমরা কোনো বিদেশি সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা যেই হোক, তারা যখন আমাদের দেশে তারা বিনিয়োগ অর্থ দেবে সরকারকে, তারা কিন্তু চাবে যে আমাদের সরকারের সক্ষমতা আছে কিনা সেটাকে পরিশোধ করার জন্য। তাদের আঙ্গিকে তারা এগুলোকে প্রেসক্রিপশন করতে পারে। কারণ ব্যাংক যদি কোনো কোম্পানিকে লোন দেয়, সে কিন্তু অ্যাসেসমেন্ট করে সেই কোম্পানির লোনটা পরিশোধ করবার মতো সক্ষমতা আছে কিনা। আমরা যদি আন্তর্জাতিক কোনো অর্থনৈতিক কোনো সংস্থার কাছ থেকে যদি আমরা অর্থের যোগান নিতে চাই, তারাও কিন্তু একইভাবে তাদের লোনটাকে নিরাপদ করার জন্য তারা প্রেসক্রিপশন দিতেই পারে। কিন্তু দেশটা আমাদেরকে ভাবতে হবে আমরা আমদানিমুখী দেশটাকে কিভাবে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী করতে পারবো। সেইভাবে প্রতিটা সেক্টরে যে ইন্ডাস্ট্রি করার যে সুযোগ আছে, লোকাল ইন্ডাস্ট্রি, এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি হয়েছে সেই ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া, নিরাপদ করা, লাভজনক করা। এবং একটু আগে আমাদের ব্যবসায়ী নেতার বক্তব্য শুনেছেন, এবং মাননীয় অর্থ উপদেষ্টাও কিন্তু বললেন যে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তা আমরা যদি আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যকে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু এই একই পণ্য পৃথিবীর অন্য দেশে যারা উৎপাদন করে তার সঙ্গে প্রতিযোগিতামূলক উৎপাদন খরচে আমরা আনতে হলে আমাদের এখানে সরকারি নীতি পরিবর্তনের প্রয়োজন হতে পারে, আইনের পরিবর্তন হতে পারে, বিধিমালার পরিবর্তন হতে পারে। সেগুলো কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিকে ঘিরে এবং প্রোডাকশনকে ঘিরে। আমরা যদি উৎপাদন করতে না পারি, আমরা যদি আমদানির উপরেই থেকে যাই, তাহলে কিন্তু আপনার এই ইনফ্লেশন, যে সংকুচিত মুদ্রানীতি যেটা নিয়েছেন, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট যেগুলো বাড়িয়ে আপনার এই মুদ্রা স্ফীতিকে কমানোর যে পরিকল্পনা করেছে, এগুলো কিন্তু সবকিছুই ভেস্তে যাবে। প্রথম এবং প্রধান দায়িত্ব হলো বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে, এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী যাতে বাংলাদেশে বিনিয়োগ করে। এটা শুধু অর্থনীতির জন্য না, আমাদের রাজনীতির জন্য এটা দরকার। আপনি একজন রাজনৈতিক নেতার যদি একটা কাজ থাকে, তাহলে ওনার কাজ হলো দেশের মানুষের দারিদ্র্য বিমোচন করা। আর দারিদ্র্য বিমোচন করতে হলে তার হাতে কাজ দিতে হবে। ওই ভিজিএফ কার্ড দিয়ে, সাহায্য দিয়ে, ওই শীত বস্ত্র বিতরণ করে, তাকে খাবার দিয়ে, কম দামে টিসিবির থেকে কম মূল্যে বাজার থেকে পণ্য কিনে আবার তাকে সেই পণ্য কম দামে দিয়ে, এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। সমাধান একটাই, বিনিয়োগকে আকৃষ্ট করে দিতে হবে, এবং কিভাবে আমাদের দেশে লোকাল ইন্ডাস্ট্রি হতে পারে তার জন্য নীতিমালা, আইন যা কিছু সংস্কার করা প্রয়োজন, সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। জি, একটি কথা যেটি বলা হচ্ছে যে সরকারের কি আসলে এই মুহূর্তে, এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু তাদেরকেই অর্থনীতিটাকে ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কি অর্থনীতি পুনরুদ্ধারে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের কি নজরটা আসলে কম মনে হচ্ছে কিনা? সরকারের দিক থেকেও কি একই অবস্থা আপনার কি মনে হচ্ছে?
না, রাজনৈতিক দল যারা, তারা তো ধরেন যখন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় যাবে, তাকে তো আমাদের দেশের সমস্ত মন্ত্রণালয়গুলোর অধীনে যেখানে যে ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বা সামাজিক উন্নয়নের যেখানে যেটা প্রযোজ্য সেটা করবে। আর বর্তমান সরকার তো মূলত নির্বাচনমুখী সংস্কার এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য যে যে সংস্কার দরকার, তারা সেটাকে অগ্রাধিকার হিসেবে নিয়ে কাজ করছে। সুতরাং দুইটা সরকারের দৃষ্টিভঙ্গি এবং তাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমাদের বর্তমান যে সরকার আছেন, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণ আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যে সরকার হয়েছে, তারা কিন্তু একটা নির্বাচিত সরকার যে বৃহত্তর জনগোষ্ঠীর মনোনীত ব্যক্তি দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে সেই লক্ষ্যেই কাজ করছে। সুতরাং দুইজনের দৃষ্টিভঙ্গি তো, তাদের ভাবনার জায়গাটা তো একজনের বিস্তৃত, সমস্ত মন্ত্রণালয়কে কার্যকরী করে দেশের জনগণের স্বার্থে নিবেদিত করবে। আর বর্তমান সরকার তারা একটা সুন্দর ভবিষ্যতের জন্য, যাতে প্রকৃত জনপ্রতিনিধি যারা, জনগণ যেহেতু দেশের মালিক, তারা যাতে ক্ষমতায় আসতে পারে এবং জনগণের দুর্ভোগ লাঘব যাতে তারা করতে পারে, তাদেরকে আনার জন্য এই সরকার কাজ করছে। এটাই তার অগ্রাধিকার চিন্তার ভাবনার জায়গাটা। আমি এইভাবে বুঝি। আমি মনে করি বর্তমান সরকার তার জায়গায় সঠিক কাজ করছে। তো অর্থনীতির জায়গাটা আমরা যখনই নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে যে জায়গায় মানুষের জনদুর্ভোগ না হয়, সেই জায়গাগুলোকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে এসে মানুষের দুর্ভোগটা লাঘব করবে। এটাই হওয়া উচিত। জি, আপনি বলছেন যে সরকার আসলে সঠিক কাজটা করছে, কিন্তু আমরা যদি দেখি যে সাম্প্রতিক সময়ে জ্বালানির দামের যেই দ্বিগুণ হারে জ্বালানি, বিশেষ করে গ্যাসের দাম দ্বিগুণ করা হয়েছে। নতুন করে যদি কেউ কারখানা স্থাপন করতে চায়, সেক্ষেত্রে তাকে এই দামটা দিতে হবে। সেক্ষেত্রে নতুন বিনিয়োগের যে সুযোগ, সেখানে একটি বড় ধরনের বাধা তৈরি করবে কিনা এই বিষয়টি। কারণ যদি আমরা এমনিতেই জানি আসলে বাংলাদেশে নতুন ব্যবসা শুরু করতে গেলে বা শিল্প কারখানা করতে গেলে সেখানে নানান ধরনের জটিলতা আছে। সেই জায়গাটাতে এই নতুন যে গ্যাসের বা জ্বালানির মূল্য বৃদ্ধিটা এইটিকে, বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে, আপনি কি মনে করেন? আপনার উত্তর হলো হ্যাঁ, করবে। এর কারণ হলো, আপনার যে কোনো বিনিয়োগের সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। এর বাইরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইউটিলিটি কানেকশন। আপনার গ্যাস, বিদ্যুৎ, এটা হলো বিনিয়োগের পূর্ব শর্ত। করেন 10টা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে প্রথম 5টার মধ্যে আসবে আপনার এই ইউটিলিটি কানেকশন। এবং তারপরে যদি তার মূল্য বৃদ্ধি পায়, আপনার কাঁচামাল এবং মেশিনারিজের মূল্য যদি বৃদ্ধি নাও পায়, শুধুমাত্র জ্বালানি বৃদ্ধির কারণে একটা ইন্ডাস্ট্রির প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। এটা এমনই একটি জিনিস, জাস্ট মানুষের শরীরে রক্ত প্রবাহের মতো। আপনার রক্তের মধ্যে সংক্রমণ হয়ে গেলে যেমন পুরো মানুষের জীবনটাই সংক্রমিত হয়ে যাবে, সেরকম আপনি যদি জ্বালানি তেলের মূল্য এবং গ্যাসের মূল্য এগুলো যদি আপনি বৃদ্ধি করেন, তাহলে উৎপাদন খাতে যারা আছে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক যে কম্পিটিটিভনেস যেটা, এটা হারিয়ে ফেলবে। আমরা যে বিশেষ করে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং পোশাক শিল্প এবং আমরা আরো যেগুলো ছোটখাটো যেগুলো আমরা রপ্তানি করছি, আমাদের দেশে তো আপনার ইন্ডাস্ট্রি কোথায় হয়েছে আমাকে একটু বুঝায় বলেন তো দেখি, যে এই ইন্ডাস্ট্রিটা আমরা করতে পেরেছি। আমরা যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা আমরা করি, এর 90% কাঁচামাল আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসি। তার মানে এটাও আমাদের সম্পূর্ণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নয়। আমাদেরকে এখানে এপিআই বানায় আর&ডি যখন এখানে স্বয়ংসম্পূর্ণ হবে, তখন এই ইন্ডাস্ট্রিটা স্বয়ংসম্পূর্ণ হবে। আপনি পোশাক শিল্পের আপনার এর সাথে যে আমরা স্টিচিং এর মূল্য ছাড়া বাকি কতটা মূল্য আমাদের লোকাল ইন্ডাস্ট্রি সাপোর্ট, কতটা পণ্য আমরা লোকাল ইন্ডাস্ট্রি থেকে সাপোর্ট দিতে পারছি। তাহলে আমরা এই 54 বছর বাংলাদেশে এখন প্রশ্ন দাঁড়িয়েছে, আমাদের যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত অধিদপ্তর পরিদপ্তর যেখানে জনসেবা পায়, সেই সেবা দানকারী প্রতিষ্ঠানে
আমাদের আইন বিধির যে পরিবর্তন করার জন্য তারা যে কাজ করবে সেই কাজটা যথাযথভাবে হয় নাই বলেই আমরা এখনো আমদানি নির্ভর রয়ে গেছি। আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে। আপনি যে আমার মূল কথা এটাই, আমাদের লোকাল ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে রেগুলেটরি ব্যারিয়ার এবং কন্ট্রোল সেটা কোথায় বাধা হচ্ছে সেটা শুধু একটা না, সমগ্র ভ্যালু চেইনটা স্টাডি করতে হবে। এখানে বাংলাদেশে যে পণ্য উৎপাদন হয় সেটা উৎপাদনে আরো কি কি সুবিধা দিলে এটা আন্তর্জাতিক বাজারে যেতে পারবে, আর যেটা আমরা আমদানি করে নিয়ে আসি সেটা আমাদের দেশে কেন আমরা উৎপাদন করতে পারছি না, সেটার সেই বিশ্ববিদ্যালয়, তার শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদেরকে আসতে হবে, এবং বাণিজ্যিক সংগঠন যারা এই বাণিজ্য করছে তার যারা স্টেক হোল্ডার তারা এই 4-5টা গ্রুপকে যখন একত্রে বসে কাজ করবে তখন দেশটা এগিয়ে যাবে। দেশটা আমাদের, এই দেশকে আমাদেরকে ঠিক করতে হবে। রাজনৈতিক নেতাদের ভাবনার জায়গা পরিষ্কার করতে হবে, এবং ব্যুরোক্রেটস যারা, সিভিল ব্যুরোক্রেটস যারা আছেন তারা এই জনবান্ধব কথা চিন্তা করে প্রকৃত সমস্যাটা আইডেন্টিফাই করে তার সমাধান যখন করবে তখন আমাদের দেশ আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমদানির বিকল্প হয়ে এটা উৎপাদনমুখী একটি রাষ্ট্র হবে এবং একটি রপ্তানিমুখী একটা দেশে পরিণত হবে। আপনারা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হয়তো শুনেছেন। তিনি কিন্তু লিখেছে আমেরিকাকে আমরা একটা উৎপাদনকারী দেশে পরিণত করতে চাই। তার মানে হলো সারা পৃথিবীতে তারা যে ইন্ডাস্ট্রি সরিয়ে দিয়েছে এখন তারা ওই ইন্ডাস্ট্রি তারা নিজের দেশে আনার জন্য আবার তারা ভাবছে। ট্রাম্পের মূল বক্তব্য এটা, এবং তিনি বলছে যে সাধারণ জ্ঞান দ্বারা তিনি রাষ্ট্র চালাবে। তার মানে আইনের মধ্যে সাধারণ জ্ঞানের ঘাটতি আছে আমেরিকা বলছে। তার মানে আপনি যে কঠিন করে যে আপনি যে আইন করছেন সে আইনের মধ্যে আপনার সাধারণ জ্ঞান প্রয়োগ করে ওই আইনটা, ওই বিধিটার মধ্যে যে জটিলতা আছে এটা সংশোধন করুন, জনবান্ধব করুন, দেশের কল্যাণে করুন। কিভাবে ব্যবসা বাণিজ্য পিছিয়ে যায়, কিভাবে এগিয়ে যায় এগুলো বোঝার চেষ্টা করুন। আপনি যে সরকারের সক্ষমতা, আমি সংক্ষেপে আরেকটু বলে শেষ করি। সরকারের সক্ষমতা হলো অনেকগুলো জায়গা রয়ে গেছে, তার মধ্যে অন্যতম প্রধান হলো রাজস্ব আহরণের ক্ষমতা। আজকে আপনার সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশকে বলা হচ্ছে যে আমাদের ন্যাশনাল ইনকামের খুব অল্প পরিমাণ, আমাদের জিডিপির সামান্য পরিমাণ আসতেছে আমাদের ট্যাক্স থেকে, এনবিআর এর ইনকাম, এটাকে বাড়াতে হবে। আপনি যদি বাড়াতে হন, আপনি যদি চিটাগাং পোর্টে আপনি কাঁচামালের উপর যদি আপনি ট্যাক্স না ধরে আপনি যদি উৎপাদিত জিনিসকে, কাঁচামালকে আনার সুযোগ করে দেন, মেশিনারিজকে আসার সুযোগ করে দেন, উৎপাদিত পণ্যের উপরে যদি ট্যাক্স আরোপ করা হয়, ভ্যাট আরোপ করা হয়, তখন কিন্তু অর্থনীতির দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে। তো সরকার যদি রাজস্ব আহরণকে প্রধান গুরুত্ব দেয় তাহলে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানার প্রসার ছাড়া আপনি দেশের অর্থনীতি আগাবে না। দু একটা উদাহরণ দেই। আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা কুষ্টিয়াতে কম। আপনি দেখেন কুষ্টিয়াতে কতগুলো শিল্পপতির জন্ম হয়েছে এবং রাজনৈতিক নেতাও হয়তো ওখানে, দেশপ্রেমিক রাজনৈতিক নেতাও রয়ে গেছে। আপনি দেখেন নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, এই অঞ্চলে দরিদ্র মানুষের সংখ্যা কম, কারণ ওখানে ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানার মালিক আছে এবং ওখানে শিল্প কারখানা স্থাপন হয়েছে। কুড়িগ্রাম, এখানে দরিদ্র মানুষ, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। বগুড়া, সারিয়াকান্দি, সোনাতলা, দীর্ঘ 40 বছর ধরে একই রকমের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আপনি ওখানে কোনো শিল্প কলকারখানা কোনো কিছু হয় নাই। নদী ভাঙ্গনে মানুষের জীবন অবশ্যই আমাদের আসলে এখন এই মুহূর্তে আপনি যেটি বলতে চাচ্ছেন যে আসলে শুধু ঢাকা চট্টগ্রাম কেন্দ্রিক না হয়ে সারা দেশে আসলে কিভাবে ইন্ডাস্ট্রিগুলোকে ছড়িয়ে দেওয়া যায় এবং সেখানে সুযোগ সুবিধাগুলোকে, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে সব ধরনের লজিস্টিক সুবিধা, সেই সুবিধাগুলো আসলে দেওয়ার উচিত, কারণ সেই জায়গাগুলোতে এখনও অনেক জায়গা এখনও কিন্তু উন্নয়নের ছোঁয়া সেভাবে লাগেনি। আমি সবশেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে এই যে আগামী বছর অর্থাৎ 2026-এ আমরা যে এলডিসি উত্তরণের কথা বলা হচ্ছে, যেই সময়সীমা নির্ধারণ করা আছে, সেখান থেকে এখন অনেকেই বলছেন সেখান থেকে আসলে আমাদের কিছুটা পিছিয়ে আসা উচিত, কারণ অর্থনীতির যে পরিস্থিতি আসলে যেই জিডিপির উপর ভিত্তি করে, এই ধরনের যে তথ্যের উপর ভিত্তি করে আমরা
আমরা গ্র্যাজুয়েশন করেছি সেখানে সেই তথ্যে অনেক ভুল আছে। এই বিষয়গুলো প্রধান উপদেষ্টাও কিন্তু বারবার বলছেন যে আমাদের আসলে তথ্যের ঘাটতি আছে, জিডিপি সাইজের যে তথ্য সেখানে ঘাটতি আছে। সব কিছু মিলিয়ে আপনিও কি মনে করেন কি না ব্যবসায়ী হিসেবে, বিশেষ করে আপনারা যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনি কাজ করেন, সেখানে তো একটি বড় ধরনের ডিসরাপশন হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গাটা থেকে আপনিও কি মনে করেন কিনা যে এলডিসি গ্র্যাজুয়েশনের যেই আমাদের যে উত্তরণ প্রক্রিয়াটা পেছানো উচিত? আমি মনে করি আপনার সাথে একমত। আমাদের এলডিসি গ্রাজুয়েশনে যে গ্রেস পিরিয়ড 3 বছর বলা হচ্ছে, এটাকে আরো বৃদ্ধি করা হলে আমাদের জন্য আমাদের স্থানীয় শিল্প সম্প্রসারণ এবং স্থানীয় শিল্প স্থাপনে আমরা সুযোগ পাবো। যখনই আমরা এই এলডিসি গ্রাজুয়েশন হবে, মধ্যম ইনকামের দেশ হব, তখন আমরা যেহেতু আন্তর্জাতিক ট্রেড অর্গানাইজেশন যেটা WTO এর সিগনেটারি, তাহলে আমাদের অনেক কিছুতেই আমরা যে প্রিভিলেজ পাচ্ছি, যে সুবিধা পাচ্ছি, যে ট্রেড এবং কমার্সের ক্ষেত্রে যে আমাদেরকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা আমাদের ব্যাহত হবে। সেটা পোশাক শিল্পের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আমরা যে সমস্ত দেশের সঙ্গে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, জিএসটি সুবিধা আছে, আমরা অগ্রাধিকার সুবিধা পাচ্ছি, ট্যাক্সেশনের ওরা ইম্পোজ করছে না, সেগুলো তখন ট্যাক্স ইম্পোজ করার কারণে আমাদের কিন্তু প্রফিটেবিলিটি কমে যাবে এবং পোশাক শিল্প সুস্পষ্ট তার প্রতিযোগিতা হারিয়ে ফেলবে। আর ঔষধ শিল্পের ক্ষেত্রে আমরা যে সমস্ত কাঁচামাল, আমাদের ঔষধ শিল্পের প্যাটেন্ট মুক্ত, আমরা অর্থাৎ ট্রিপস এগ্রিমেন্ট অনুযায়ী আমরা যদি আমেরিকাতে আজকে যদি কোনো নতুন ঔষধ উদ্ভাবন করে, আমরা এটা কিন্তু আগামীকাল আমাদের দেশে ওই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে এটা বানাতে পারবো, যেহেতু আমরা এলডিসি কান্ট্রি। আমরা নিজেরাও এটা আমাদের দেশে বাজারজাত করতে পারবো এবং এলডিসি কান্ট্রিতে আমরা রপ্তানিও করতে পারবো। কিন্তু যে মুহূর্তে আমরা এলডিসি গ্রাজুয়েশন শেষ করে আমরা একটা মধ্যম ইনকামের দেশে হব, তখন এই সমস্ত যেগুলো প্যাটেন্ট প্রোডাক্ট, মেধাস্বত্বের উপরে আমাদেরকে রয়্যালটি দিতে হবে। আমাদের দেশে অ্যাগ্রোকেমিক্যালস, এটাও কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালের মতোই এটা কিন্তু প্যাটেন্ট মুক্ত, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমরা অ্যাগ্রোকেমিক্যালস প্রোডাক্টটা প্যাটেন্ট সুবিধা থাকার পরেও আমরা এই প্যাটেন্ট সুবিধা নিতে পারি নাই। আমরা বহুজাতিক কোম্পানিগুলোকে আমরা মনোপলির সুযোগ করে দিয়েছি। এই মনোপলির সাথে কারা জড়িত আছে, বর্তমান যেহেতু নিরপেক্ষ সরকার, আমি এই গণমাধ্যমে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, এই মনোপলির সাথে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত, সরকারি বেসরকারি যাই হোক, তাদের একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এটা কেন কৃষককে 5 গুণ বেশি দামে এই সমস্ত কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, এই প্যাটেন্ট প্রোডাক্ট এখানে একচেটিয়া বাজার সৃষ্টি করলো কারা? আমি বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান। আপনার মাধ্যমে আসলে আমরা দর্শকদেরকে জানাতে পারলাম আসলে এই মুহূর্তে ব্যবসায়ীরা কি চাচ্ছে এবং সরকারের আসলে করণীয় কি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতা যারা আমার বক্তব্য শুনলেন তাদেরকে ধন্যবাদ। জি দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন ন্যাশনাল এগ্রো কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান। এই মুহূর্তে বিজনেস আওয়ারের সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। নেতিবাচক ধারায় লেনদেন চলছে। আমরা দেখতে পাচ্ছি ডিএসএক্স ইন্ডেক্স 31 পয়েন্ট কমেছে, অর্থাৎ বড় ধরনের পতন হয়েছে কিন্তু ঢাকার শেয়ার বাজারে। অবস্থান করছে 5135 পয়েন্টে। ডিএসই ইন্ডেক্স কমেছে 10 পয়েন্টের বেশি, 10.76 পয়েন্ট, অবস্থান করছে 1151 পয়েন্টে। ডিএস 30 কমেছে 18 পয়েন্টের কিছু বেশি এবং অবস্থান করছে 1894 পয়েন্টে। এখন পর্যন্ত যে লেনদেনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 200 কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 242টি কোম্পানির শেয়ারের দর কমেছে, বেড়েছে মাত্র 73টির এবং অপরিবর্তিত আছে 84টি কোম্পানির শেয়ারের দর। শেয়ার বাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার। মুদ্রা বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা। ইউরো 126 টাকায় কিনে 131 টাকায়
বিক্রি করা হচ্ছে পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে 33 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 35 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানবো। বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের যেই স্বর্ণটি পাওয়া যায় 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি পড়ছে 1,41,426 টাকা। 21 ক্যারেটের দাম পড়ছে 1,34,999। 18 ক্যারেট সোনার দাম 1,15,719 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 95,062 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট রূপা প্রতি গ্রামের দাম পড়ছে 221 টাকা এবং ভরিতে 2,578 টাকা। 21 ক্যারেট রূপা 2,449 টাকা। 18 ক্যারেট রূপার দাম পড়ছে 2,111 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকা প্রতি ভরি। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরবো একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। বাহারি রঙিন জাতের ফুলকপি আবাদ করে সারা জাগিয়েছে পাবনার চাষিরা। শীতের মাঝামাঝি সময়ে সবজির কম দামের কারণে কৃষক যখন ক্ষতির মুখে, তখনই রঙিন জাতের কপি কৃষকের মুখে হাসি ফুটিয়েছে, দেখাচ্ছে লাভের মুখ। পাবনা থেকে আহাদুল হক রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কৃষক আসলাম আলী বছর দুয়েক আগে শখের বশে দেশি জাতের ফুলকপির পাশাপাশি হলুদ এবং বেগুনি এই দুই রঙের ফুলকপি আবাদ শুরু করেন। বাজার দর ভালো হওয়ায় চলতি বছর প্রায় 2 বিঘা জমিতে এই দুই রকমের ফুলকপি লাগান তিনি। আসলাম আলীর দাবি, দেশীয় জাতের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির কদর ও বাজার দর বেশি, তাই লাভও বেশি। হলুদ কালারের ফুলকপি এবং বেগুনি কালারের ফুলকপি চাষ করেছিলাম, তো অনেক লাভ হয়েছিল। এবারে করেছি। রঙিন ফুলকপি আবাদের সফলতায় আসলাম আলীর দেখা দেখি স্থানীয় অনেক কৃষকের পাশাপাশি রঙিন ফুলকপির আবাদ ছড়িয়ে পড়েছে সদর উপজেলার বাইরে ঈশ্বরদী, আটঘরিয়া সহ বিভিন্ন স্থানে। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানেরও। আমি অনার্স কমপ্লিট করে এই অনেক সবজি ফসলের চাষাবাদ করি। এই রঙিন ফুলকপিটা দাম মোটামুটি অনেক বেশি আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 600-700 টাকা হাজিরে পাই আমরা। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি বছর ঈশ্বরদীর আটঘরিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় 12 হেক্টর জমিতে রঙিন জাতের এই ফুলকপি আবাদ করা হয়েছে। অন্যান্য সবজির তুলনায় বাজার মূল্য বেশি থাকায় চাষিরাও ঝুঁকছেন রঙিন ফুলকপি আবাদে। আগামীতে আমাদের আরও বেশি কৃষক এই প্রযুক্তি অনুসরণ করে রঙিন ফুলকপি চাষে তারা আরও উদ্বুদ্ধ হবে। প্রতি পিস ফুলকপির বাজার মূল্য প্রায় 50 টাকা করে বা 60 টাকা পিস, বা মৌসুমের শুরুতে আরো বেশি ছিল, যার কারণে কৃষকরা এটার ওপরে বেশি উদ্বুদ্ধ হচ্ছে। উন্নত প্রশিক্ষণ, আর্থিক ও কারিগরি সহায়তা দেয়া হলে রঙিন ফুলকপির আবাদ শীতকালীন সবজি উৎপাদনে নতুন দিগন্তের উন্মোচন করবে বলেও দাবি কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সড়ক নির্মাণ করা হলেও পর্যাপ্ত কালভার্ট কিংবা সেতু না থাকায় প্রতি বছর ঢলের পানিতে নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় পুকুর ও ঘেরের মাছ। ক্ষতির মুখে পড়েন নেত্রকোনার কমলাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চাষিরা। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিডি কর্তৃপক্ষ। সোহানুর রহমান কাকনের তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট। নিচু এলাকা হওয়ায় প্রতি বছর ঢলের পানিতে প্লাবিত হয় নেত্রকোনার কমলাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের প্রায় 8টি গ্রাম। নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় পুকুর ও ঘেরের মাছ। এতে চরম ক্ষতির মুখে পড়তে হয় কৃষককে। ব্রিজ বলতে নাই, এইখানে শুধু ড্রেন করা হয়েছে কয়েকটা, যেটা দিয়ে পানি নিষ্কাশন কোনোভাবেই সম্ভব না। এই বাদ দেওয়া হয় জনগণ চলার জন্য, চলতে গিয়ে এখন আমাদের ফসলি জমিন এবং মাছ উভয়টাই নষ্ট হয়ে যাচ্ছে। এক বছর আমরা ফসল ওঠাইতে পারি না। বন্যা থেকে রক্ষায় প্রত্যন্ত গ্রামের কচুয়াকান্দা থেকে বেতুয়া হয়ে চান্দুয়াইল পর্যন্ত 6 কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। তবে রাখা হয়নি পর্যাপ্ত ব্রিজ কালভার্ট। পরে বেতুয়া বাজার এলাকায় একটি কালভার্ট ব্রিজ নির্মাণ করা হলেও তা জমি থেকে অনেক উঁচু, ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা।
যে অর্গানাইজার সিজনে এখানে আমার 1.5 লক্ষ টাকা খরচ করছি, আমি এক মুঠ ধানও পাইনি এই বন্যার কারণে। আমার 2টা মাছের ঘের ছিল, এই 2টা মাছের ঘেরও ভেঙে গেছে। যদি এনে বড় ইয়ে না হয়, ব্রিজ না হয়, তা আমরা এই এলাকার কমপক্ষে 10টা গ্রাম একেবারে পানিবন্দী অবস্থা থাকবে। এলজিডি মহোদয় যারা এই রাস্তা কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যেন এই এলাকার মানুষের জন্য তারা অন্তত একটা ব্রিজ এখানে নির্মাণ করে, তা আমাদের জোর দাবি জানাচ্ছি। কালভার্ট নির্মাণের বিষয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এলজিডির এই প্রকৌশলী। অতিরিক্ত পানি নিষ্কাশনের সুব্যবস্থার জন্য আমরা স্থানীয়ভাবে এটা জরিপটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার জিনিসটা আমলে নিয়েছেন, ইভেন আমাদের প্রকল্প পরিচালক মহোদয় স্যারকে আমরা বিষয়টা নলেজে দিয়েছি। বন্যা থেকে রক্ষায় সড়কটিতে পর্যাপ্ত ব্রিজ নির্মাণে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিগত বছর অধিক লাভের পর এই বছর ব্যাপক হারে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদ করেছেন ফরিদপুরের কৃষকরা। তবে এবছর খরচ বৃদ্ধি পেলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকের। লোকসানের দুশ্চিন্তায় দিশেহারা তারা। কৃষকের লোকসান পুষিয়ে নিতে আমদানি বন্ধের সুপারিশ করা ও কৃষকদের প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের মাঠে মাঠে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক। এখানকার উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে এবছর বন্যার কারণে দেরিতে রোপণ করায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। 1 বিঘা ভূমিতে আমার 50 মণ পেঁয়াজ হয়েছে, 70,000 টাকা বিক্রি করছি, 50,000 টাকা নাই আমার। এবার তো পিস লাগাইয়া ধরা খাই গেলাম। সরকারটা যদি এই একটু বাজারটা ভালো দেখো তাহলে বাঁচতাম। প্রতি মণ পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। উল্টো বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে লোকসানের দুশ্চিন্তায় কৃষক। পার বিঘায় আমাকে 45 থেকে 50,000 টাকা লস হয়েছে। দিন আদায় শোধ করাই কষ্ট, বীজের যে অবস্থা। সরকার যদি পেঁয়াজ না আনে বাড়িতে তাহলে আমরা একটু লাভবান হই। এদিকে সরাসরি কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনেও লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিদেশের পেঁয়াজ আইসে দেশে আমদানি হয়েছে, আর আমরা এই পিসটা অনেক আমাদের লস হইতেছে। তো আমি এখান থেকে পেঁয়াজ কিনি 40 টাকা, 45 টাকা, 46 টাকা দরে, কিন্তু আমি ঢাকা নিয়ে বিক্রি করতে হয় আমার 30 টাকা, 38 টাকা, 36 টাকা দরে। এখানে আমার কেজি প্রতি প্রায় 8-10 টাকা করে লস হয়। তবে লোকসান পুষিয়ে নিতে পেঁয়াজ আমদানি বন্ধের সুপারিশ করা সহ ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনার আওতায় আনার আশ্বাস জেলা কৃষি অফিসের। অলরেডি কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে আমরা আমাদের জেলা সার্ভিস মনিটরিং কমিটির সভায় সুপারিশ করব যে আগামীতে যদি তাদেরকে প্রণোদনার আওতায় আমরা আনতে পারি তাহলে তাদের ক্ষতিটা কিছুটা তারা পুষিয়ে নিতে পারবে। উৎপাদন খরচ কমিয়ে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, প্রত্যাশা চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। পাকিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস চলতি 2024-25 অর্থ বছরের জন্য হ্রাস করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দ্য ডনের সংবাদে বলা হয়, হালনাগাদ বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসে সংস্থাটি দেশটির প্রবৃদ্ধি নিয়ে নতুন এই পূর্বাভাস দিয়েছে। 2024-25 অর্থ বছরের পাকিস্তানের প্রবৃদ্ধি 3% হতে পারে। ঠিক কী কারণে পাকিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেনি তারা। তবে তুলার উৎপাদন কমে যাওয়া এবং শিল্পোৎপাদনের গতি কমে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।